আচ্ছা, হাঁস কেন পালবে বলো তো? হাঁস কেন পালবে যে প্রশ্নটা করছেন, এটা চমৎকার একটা প্রশ্ন। আদৌ তাহলে আমাদের জন্য কারা আসলে হাঁসের খামার আসা উচিত? ধন্যবাদ। আমাদের হাঁসের আপনারা 500 বিক্রি করতেছেন, আরেকজন 400 বিক্রি করতেছে, আরেকজন কম বিক্রি করতেছে। এইটা কেন? এটা আসলে আমাদের কিন্তু গ্রাহকদের উদ্যোগ, তারা কিন্তু আসলে বিভ্রান্তিত হবে। অনেকে বলে 1000 হাঁস থেকে প্রতিদিন 5000 7000 টাকা প্রফিট হয়। আদৌ কি প্রফিট হয় বা কীভাবে? এটা আপনার তরফ থেকে কী মনে হয়? ডিমের হাঁসে সবচেয়ে বেশি লস খায় দুইটা মারাত্মক ভুল করার কারণে। আয় 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 আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই, আমার ঢোকার আগে আপনারা ডাক দিছেন, জি আয় আয় আয়, দেখছেন অবস্থা? জি, মানে এরকম ভক্ত? ডাক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভক্ত। মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। দর্শক দেখেন, আজকে স্যারের কাছে আসছি ভাই। সবচেয়ে ভালো লাগছে কি দেখেন, আপনি নিজে কিন্তু খাবার দিচ্ছেন, জি জি পরিচর্যা করতেছেন, জি। আর এটা কিন্তু আসলে অনেকে করে না। শিক্ষক হয়ে তারপর কোনো হাঁসের খামারে আসলাম। রাইট। যদি আমার পিছনে কর্মচারী আছে, কাজ করতেছে, আছে। তারপরও আমি নিজে কেন থাকলাম। বিশেষ করে এগ্রিকালচার, অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত খামার করে কেউ যদি লাভবান হতে চায়, অবশ্যই তার ফিজিক্যালি নিজে থাকতে হবে। আচ্ছা, নিজে থেকে নিজে দেখাশোনা করতে হবে। কর্মচারী 100 থাকুক বা 200 জন থাকুক বা একজন থাকুক, সে যদি নিজে যখন স্বয়ং মাঠ ফিল্ডে থাকবে, তখন এখানে লাভ লসের বিষয়টা তার সচক্ষে ভেসে উঠবে এবং লস হওয়ার সম্ভাবনা আপনার 0% হয়ে যাবে। আপনার লাভের সম্ভাবনা 100% হয়ে যাবে। তো আপনি বলতেছেন যদি নিজে তদারকি করে, নিজে তদারকি কর্মচারী 10টা আছে, 10টা আপনি থাকুক। জানেন আপনার কর্মচারী যে ধান আমার মাংস কর্মচারী করছেন, আছে, কাজ অনেক করতেছে। কর্মচারী আছে, কিন্তু আপনাকে তো তদারকি করতে হবে। তদারকি করতে হবে। তারপরে কিন্তু আপনি শিক্ষকতার পাশাপাশি এখানে সময় দেন, সময় দিচ্ছি আমি। যার দ্বারা কিন্তু আপনার সফলতা সফলতা কিন্তু এমনিতেই হয় না, এমনিতে হয় না। রাইট। একটু তো স্ট্রাগল দেখেন, করতে আমার কাছে হয়। ভালো লাগতেছে হুজুর, দেখেন স্যার কি সুন্দর, দেখেন হ্যাঁ জি পরিবেশটা, আমরা দাঁড়া আছি মনে জি, হয় জি। পুকুরের মধ্যে। জি, হ্যাঁ, এগুলো কি সাইজের হাঁস? এটা হচ্ছে এখানে যে হাঁসটা আছে, এটা হলো রানিং ডিম পাড়া হাঁস। রানিং ডিম? রানিং ডিম ডিম দিচ্ছে। কতগুলো আছে ভাই? এখানে আছে আপনার 1000-এর উপরে। 1000-এর উপরে? জি। তার মানে 1000 হাঁস পালন করতে গেলে কতটুকু জায়গা লাগবে? এখানে পানি লাগবে? হ্যাঁ। পানির গভীরতা ধরেন আপনার 5 ফুট থেকে 6 ফুট। আর পোস্তরা পোস্তরা? মানে হাঁসের জন্য যতটুকু দিতে পারেন, মানে এটা সবচেয়ে ভালো আর কি, যত বেশি দিতে পারেন। যেমন আমার এই পুকুরে হ্যাঁ। হাঁসে আমার ক্যাপাসিটি আছে 2000-3000 হাঁসের ক্যাপাসিটি আছে আচ্ছা আচ্ছা এই পুকুরে। আচ্ছা। তবে এটাকে যদি আমি পরিমাপ করি, তাহলে 1000 হাঁসের জন্য আপনার 10 থেকে 15% জায়গা হলেই হয়। আচ্ছা, হাঁস কেন পালবে বলো তো? হাঁস কেন পালবে যে প্রশ্নটা করছেন, এটা চমৎকার একটা প্রশ্ন, সময় উপযোগী প্রশ্ন। আমরা দেখতে পারি বাংলাদেশ ল্যান্ডে হাজার হাজার বিজনেসের ব্যবসায়ীর বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, ওয়ে আছে। তো সেই ক্ষেত্রে হাঁসে কেন আসবে? আপনি দেখা যায় এগ্রিকালচারের মধ্যে হাঁসও এগ্রিকালচারের ভিতরে পড়ে, গরু ছাগল মুরগি এগুলো পড়ে। তো আমি আমার গবেষণায় আমি দেখলাম, বা আমার এই এক্সপেরিমেন্টে বা আমাদের এই দক্ষতা কাজে লাগিয়ে দেখলাম, হাঁস এই জন্য মানুষ আসবে যে হাঁসের যে চাহিদা এবং হাঁসের ডিমের যে চাহিদা সারা বাংলাদেশ সারা বিশ্বে ব্যাপকভাবে চাহিদা আছে। এবং 100 মানুষের মধ্যে 99% মানুষ হাঁসের মাংস এবং হাঁসের ডিম খেতে পছন্দ করে। 100%? এবং এটা অলওয়েজ টাইম, সারা বছর হাঁসের মাংস হাঁসের ডিম, মানে এখন যেভাবে চলতেছে 2 দিন পরে যেভাবে চলবে, সারা বছর একই তালে একই নিয়মে হাঁসের মাংস এবং হাঁসের ডিমের চাহিদা থাকে। বরঞ্চ দিন যত দিন যাচ্ছে হাঁসের ডিমের চাহিদা বাড়তেছে, হাঁসের মাংসের চাহিদা বাড়তেছে। তো যে জিনিসের চাহিদা বাড়ে, অর্থাৎ যে জিনিসের চাহিদা মানুষের কাছে সবচেয়ে বেশি থাকে, তো সেই জিনিসের ব্যবসাটা তো মনে করি আমরা সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। কারণ একটা মানুষের চাহিদা বেশি জিনিসটা নিয়ে, তো এই জিনিসটা নিয়ে যদি আমি ব্যবসা করি, তার লস হওয়ার সম্ভাবনা নাই। এখন যদি বলেন যে ভাই গরু ছাগল বা মুরগি আছে, এগুলো কেন করবে না? গরু ছাগল যে বিষয়টা, এটা তো লাভ আছে, লস বলতে কোনো শব্দ নাই। তবে কেন এটা হচ্ছে লাভটা এরকম, এটা প্রতি বছরেই, মানে লাগাতার কোনো লাভ নাই। এটা হচ্ছে কি আপনার সিজনাল একটা ব্যবসা। যেমন গরু ছাগল, এটা যেমন কুরবানি ঈদ আসতেছে, বা বিভিন্ন উৎসবের মধ্যে ঈদুল ফিতর আছে বা ঈদুল আজহা আছে, এই সমস্ত যে কিছু কিছু সিজনাল যে আপনার উৎসব আছে, চাহিদা, ওই চাহিদা অনুযায়ী গরু ছাগলের ব্যবসাটা মোটামুটি চলে ভালো, ঠিক আছে। কিন্তু হাঁসের যে চাহিদাটা, এটা আপনার সব সময় সারা বছর একই থালে চলে
বরঞ্চ যত দিন যাচ্ছে আপনার হাঁসের মাংসের চাহিদা, হাঁসের ডিমের চাহিদা বাড়তেছে। দেখেন আপনি একজন মাদ্রাসা শিক্ষক, টিচার, কিন্তু জি সেখান থেকে আপনি কিন্তু হাঁসের খামারে আসছেন। জি, আদৌ তাহলে আমাদের জন্য কারা আসলে হাঁসের খামারে আসা উচিত? ধন্যবাদ। আমাদের হাঁসের খামারে, শুধু হাঁসের খামার বলবো না, বিশেষ করে কৃষি সেক্টরে আমি মনে করি, আমি যেহেতু একজন শিক্ষক, আমার মতো যারা শিক্ষিত তরুণ আছে, অর্থাৎ যারা অশিক্ষিত বললে ভুল হবে, আমি বিশেষ করে বোঝাচ্ছি যারা শিক্ষিত মৌলিকভাবে, ওরা এই সেক্টরে আসা উচিত। আপনি বিভিন্ন কান্ট্রিতে যদি তাকান, ইউরোপ কান্ট্রিতে, বিশেষ করে যদি চীনের দিকে যদি তাকান, চীনে দেখবেন বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, মানে অর্থাৎ পড়াশোনার ধাপ তার শেষ, সে কৃষিকাজ করতেছে। এবং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজটাকে মানুষের সামনে তুলে ধরতেছে, এবং সে কি সেই দেশটা উন্নত হচ্ছে, সে নিজে উন্নত হচ্ছে, এবং হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে। এখন আমরা বাংলাদেশটা এমন একটা ল্যান্ড, এমন একটা অবস্থানে আছি যে যে কোনো কৃষি সেক্টর যদি আমরা কাজ করি, তাহলে আপনার আমাদের লাভবান হওয়ার এবং ডেভেলপ হওয়ার খুবই সম্ভাবনা বেশি। কারণ আমাদের এই কৃষি সেক্টরটা আমাদের বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত। আর এখানে যদি আমরা শিক্ষিত বেকার যুবকরা যদি আসি, শিক্ষিত মানুষ যদি আমরা এই কৃষি সেক্টরে আসি, তাহলে আমরা মানুষকে বোঝাইতে পারবো, এবং এটা আধুনিকভাবে কীভাবে প্রযুক্তির মাধ্যমে বা আধুনিকভাবে কীভাবে হাঁসের খামার করা যায়, এগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো। হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলছে। তবে না, পাশাপাশি আমি মনে করি আমাদের মন মানসিকতা ডেভেলপ হবে। হ্যাঁ, মন মানসিকতা ডেভেলপ করতে হবে। আমরা যারা বাঙালি আছি, দেখেন আমাদের একজন গরুর খামারে মিনিমাম ইনভেস্ট থাকে কম হলে 50 লাখ টাকা। 50 লাখ টাকা, ওকে। তারপরে দেখেন রাস্তা যদি কেউ বের হয়, খামারি ভাই, মানে এটা মানে এটা কিন্তু আমাদের তাচ্ছিল্য করে। এই জন্য এদিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসা উচিত। আমরা অন্য কান্ট্রিগুলো দেখা যায়, চীন দেখা যায় আপনার অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়ে গেছে। তারা সরকারিভাবে এবং কৃষকদেরকে কি মূল্যায়ন এবং করে, তাদের ধান ক্ষেত বলেন, হাঁসের সেক্টর বলেন, আপনি বিশেষ করে চীনের যে হাঁসের সেক্টরগুলো বা হাঁসের খামারগুলো, এগুলো যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে। এত দারুণ, এত প্রযুক্তি দেখবেন ইউটিউবে এখন দেখা যায় অনেক কিছু, কিন্তু আমরা বাংলাদেশে অনেক পিছিয়ে আছি। আমি চাচ্ছি, যেহেতু আমি শিক্ষকতার পাশাপাশি এই ব্যবসাটা আমাদের আছে, শুধু আমার খামার না, আপনি জানেন যে আমাদের হ্যাচারিও আছে। আমরা হাঁড়িকে তুষপুতির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটাচ্ছি। তো আমি চাচ্ছি, আমি এই জন্য এই সেক্টর আসা, এখানে লাভবান আছে, খুব লাভ হয় এই জন্য বলছি। লস আছে, কিন্তু যদি সঠিক ওয়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক সাজেশন অনুযায়ী যদি কেউ হাঁসের ব্যবসাটা করে বা হাঁসের খামার করে, তাহলে এখানে লস বলতে কোনো শব্দ আমি দেখি না। লাভ কেমনে হয় সেটা কিন্তু জানাবেন। অবশ্যই জানাবো, ইনশাআল্লাহ। সাথে থাকেন। আমাদের তো ইউটিউব চ্যানেল অভাব নাই, ফেসবুকের অভাব নাই। দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের মতো অনেক আছে, আবার কেউ পার্সোনালভাবে ইউটিউবার আছে বা ফেসবুক খোলে। দেখা যায় যে একজন একই হাঁস আপনারা 500 বিক্রি করতেছেন, আরেকজন 400 বিক্রি করতেছে, আরেকজন কম বিক্রি করতেছে। এইটা কেন? এটা আসলে আমাদের কিন্তু গ্রাহক যারা উদ্যোগ, তারা কিন্তু আসলে বিভ্রান্তিত পারে না। এটা কেন বলে? ধন্যবাদ। আমি একজন শিক্ষক মানুষ, সেই হিসেবে যেন আমার কাছ থেকে যেন স্বচ্ছ এবং রাইট কথাটা যেন উত্তরটা হয়, এই জন্য আমাকে এই প্রশ্নটা করছেন। ধন্যবাদ। হ্যাঁ, এই আমাদের যদি হাঁসের খামার লিখে সার্চ করে কেউ, তো দেখবেন হাজার হাজার হাঁসের খামার, হাঁস বিক্রি করতেছে, এরকম হাজার হাজার আছে। আমার বয়সে ছোট, আমার বয়সে বড়, এই 2 দিন হয়েছে না হাঁসের খামার করছে, বা অনেক, আমি এটা বলতে চাচ্ছি না। তবে মূল কথা হচ্ছে গিয়া, অনেকজন অনেক দাম বলে। আপনার মূল কথা যেটা হচ্ছে যে, একজন কাস্টমার যখন কল দেয়, আমার কাছে যখন কল দেয়, যেমন ধরেন আমি একটা কথা বলি, ডিমের মুখোমুখি যে হাঁসটা বর্তমান যে দাম চলতেছে 550 টাকা ডিমের মুখোমুখি, মানে 15-20 দিন পরে ডিম শুরু করবে, 550 টাকা আমি বলতেছি। কিন্তু একই কথা যখন আরেকজন, এই কাস্টমার যখন আরেকজনকে ফোন দিবে, ইউটিউবারকে বা ইউটিউবে দেখে যে ভাই ডিমের মুখোমুখি হাঁস কত, সে বলবে কি 500 টাকা। আবার এই লোকটাই যখন আরেকজনকে সে যাচাই করবে, স্বাভাবিক, আমি একটা জিনিস যখন ক্রয় করব, আমি জাস্টিফাই বা যাচাই করতেই পারি, এটা আমার রাইট। তো আমি বললাম 550 টাকা, আরেকজন বললো কি 500 টাকা। আর সে আরেকজন যাচাই করার জন্য আরেকজনকে কল দিল, সে বললো আপনার 450 টাকা। এই যে 3 জনকে কল দেওয়ার পরে যখন 3 রকমের দাম শুনে, তখন সে বিব্রত বোধ মনে করে, অবশ্যই যখন হতাশার মধ্যে পড়া যায়, কিরে কার কাছ থেকে নিব, তখন কি করে, নিরুপায় হয়ে, আমরা তো বাঙালি, এতটুকু আমরা খুব মজা পাই, যেখানে কম মূল্য পাই সেখান থেকে নিয়ে নেই। এটা আমরা খুব মজা পাই, আমিও পাই, যেখানে একটা জিনিস আমি কম মূল্য হবে সেখান থেকে নিয়ে নিই। তবে আমাদের উচিত, সে যে আমাকে কম মূল্যে দিচ্ছে, এখন কারণটা কি, এই কারণটা আমার উদ্ঘাটন করলে মূলত আমি জিতবো হাঁসটা কিনতে, আমরা তো জিতবো না, হারবো। এখন কেন এই সমস্যাটা কেন হয়, আমি 550 টাকা কেন বললাম, এটা আমি বলবো যে আমি রাইট বলি। কারণ ভাই, একটা লজিক্যালি কথা বলি, আপনার একটা হাঁস একদম 0 বয়স থেকে নিয়ে 5 মাস থেকে ডিম শুরু করে, 4 মাস থেকে ডিম শুরু করে, তবে আমরা ধরি 5 মাস থেকে
একটা হাঁস 0 দিন থেকে নিয়ে 5 মাস পর্যন্ত হাঁস পালন করা, না হইলেও তার পিছনে 500 টাকা খরচ আছে, না হইলেও তার পিছনে কর্মচারী, খাদ্য বাবদ সব কিছু মিলায় ম্যানেজমেন্ট 500 টাকা খরচ পড়বে একটা হাঁসের পিছনে, আচ্ছা খরচ পড়বে। তো এই লোকটা কি কিছু টাকা লাভ করবে না? তাহলে আমি যদি ডিমের মুখোমুখি হাঁসটা যদি আমি এই 500 টাকা যদি লাগে খরচ, মানে ডিমের মুখোমুখি পালতে, তাহলে আমি 500 টাকা কেমনি বিক্রি করব? তাহলে এখানে আমার করণীয় কি? আমি যদি উদ্যোক্তা, আসলে আমার তাহলে কি করা উচিত, যে আসলে কোন কি চেক করে কি করা উচিত বলেন? হ্যাঁ, তখন যারা কাস্টমার তাদের উচিত হলো গিয়ে একটা অ্যানালাইসিস করা, একটু ইনভেস্টিগেশন করা। সে যে দামটা বললো আসলে দামটা কেন বললো, একজন বললো 550 টাকা, আরেকজন বললো 400 টাকা, এত দামের ব্যবধান কেন? তখন উনি একটু যাচাই করবে কারণটা কি ভাই। এটা যে আমি বললাম আপনার লজিক্যালি তো হচ্ছে কি একটা 0 বাচ্চা থেকে একটা ডিমের মুখোমুখি হাঁস আনতে আপনার 500 টাকা কিন্তু খরচ এটা তো যায়। কোনো সমাধান হলো না। আপনি যেটা বলতেছেন যে 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 জায়গায় দাম বেশি সেখান থেকে নেন, হ্যাঁ এখন আমি তো খারাপ তাদের দাম বেশি চাইতে পারি, হ্যাঁ চাইতে পারি। তাহলে সলিউশন মানে আরেকজন কেন বললো, হ্যাঁ আরেকজন বললো দেখা যায় ডিমের মুখে কি বলছে 500 টাকা, আমি আমার থেকে 50 টাকা সে কমায় বললো। এটা কারণটা হচ্ছে গিয়ে যেমন ধরেন আমি বলছি গিয়া 10 দিন বা 15 দিন পরে ডিম দিবে, তো উনি যেটা দিবে ডিমের মুখোমুখি বললো ওকে ভালো কথা 500 টাকা। তো এখানে সমস্যাটা হচ্ছে কি, মূল সমস্যাটা এইটা তার, সে যে বলছে ডিমের মুখোমুখি আসলে ডিমের মুখোমুখি না, দিবেন অনেক আগে। অনেক আগে। মানে আমি বলছি যে আমার কাছ থেকে যদি নেয় সর্বোচ্চ 19 থেকে 20 হতে পারে, মানে আমি বলছি 10 দিন 5 দিন বেশি হতে পারে, কিন্তু উনি যে বলছে 500 মানে টাকা, উনি বলছে যে আসলে তার মুখোমুখি বলতে বুঝাইছে যে অনেক আগে, অনেক আগে, দেখা গেছে সাড়ে তিন মাস, কমপক্ষে 1 মাস পরে ডিম দিবে, 1 মাস পর ডিম দেয়। এই যে নেওয়ার পরে বলছে 1 মাস পরে, মুখোমুখি ঠিক আছে, কিন্তু 1 মাস পরে, 1 মাস পরে ডিম দিবে। আচ্ছা, এখন আমার মতে মনে হয় কি স্যার, যে আপনি একমত হবে কি, আপনি শিক্ষক লোক স্যার মানুষ, সেটা হলো যে আমাকে আসলে দেখে নেওয়া উচিত, সরাসরি দেখে নেওয়া মাঠে আসা উচিত। যে আসলে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে বড় বিষয় হচ্ছে কি একটু যাচাই বাছাই করা উচিত। এবং দেখে নেওয়া উচিত। এখন ইউটিউবে তো হাজার হাজার মানুষ আছে, হ্যাঁ, আমার আমার কাছ কথা থেকে যে নিয়ে এটা বলি আপনারা না, যারাই নেবেন এই এটা যাচাই করে প্রতারণা নিবে। সরাসরি এখানে আসেন, সরাসরি আসো, আমার কাছে আসেন, এই যে হাঁসগুলো দেখতেছেন, যাচাই করো। হ্যাঁ যাচাই করেন। আর আমি সবচেয়ে বড় বিষয়টা ব্যক্তিটা হ্যাঁ, একটু এটা যাচাই করতে একটা হবে। গ্রহণযোগ্যতা কার আছে এটা দেখতে হবে। গ্রহণযোগ্যতা দেখতে হবে, হ্যাঁ, যে এটা ব্যক্তি দেখতে হবে। দেখে এখানে যখন মানে এটা যে কাগজ হাঁস থেকে আসলে সাথে লেনদেন করা উচিত নিলে না। হবে না, কারণ একটা হাঁস এমন একটা জিনিস, এটা যখন পাক দেখে যায় 2 মাস যখন ওভার হয়ে যায়, তখন এটাকে 3 মাসও বললে চালানো যায়, 4 মাস বললেও চলে। কারণ হাঁস সারা স্পিড যখন পাকে দেখে যায় পলকে, তখন বোঝা যায় না যে এক্স্যাক্টলি হাঁসের বয়স কত, যে পালছে। সবই বিশ্বাসের দরকার স্যার, যাই বলি। এটা মূলত সব ব্যবসাতে একটা বিশ্বাসের একটা ব্যাপার আছে। আপনি শুধু হাঁস না, আপনি কাপড় নিয়ে বলেন, কাপড়ের ব্যবসা করেন, কাপড় রং যায় কিনা, আমার আস্থা যার উপর হবে তার কাছ থেকে তার কাছ থেকে নেওয়া উচিত। আমরা অনেক ভিডিও করি, এই দেখা যায় অনেকে বলে 1000 হাঁস থেকে প্রতিদিন 5000 7000 টাকা প্রফিট হয়। আদৌ কি প্রফিট হয় বা কিভাবে, এটা আপনার তরফ থেকে কি মনে হয়? আসলে যে বলে না যে হাঁসের লাভ হয় প্রচুর, কথাটা সত্য। তবে এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, হাঁসের লাভ যত খাবার যত সেভ হবে তত হাঁসের লাভের সংখ্যাটা বাড়বে। আচ্ছা এখন বলেন যে খাবার যদি স্বাভাবিকভাবে যদি দেয় তারপর হাঁসের লাভ আছে, আচ্ছা ঠিক আছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে হাঁসে প্রচুর লাভ আছে, এই কথাটা তখনই আপনার এই টিকসই হবে, রাইট হবে, যখন যে হাঁস খামারি যে উদ্যোক্তা সে নিজে যখন ফিল্ডে থাকবে, হাঁসের খামারে নিজে যখন শ্রম দিবে এবং নিজে যখন কিছু খাবার তৈরি করবে। খাবার যখন যেমন খাবার তৈরি বলতে, যেমন ধরেন আপনি বিভিন্ন আপনার শাকসবজি আছে, কচু গাছ আছে, অথবা যে খুদ আছে, এগুলা মিশ্রণ কইরা যাও কইরা খাওয়ানো। ইউটিউবে সার্চ দিলে দেখা যায় হাঁসের খাবারের কিবা তৈরি করতে অনেক ভিডিও পাওয়া যায়। ফিড মিট ক্রয় না করে সেভ করতে হবে। হ্যাঁ, কই করো ভিডিও কই করো, আচ্ছা, মানে আপনি হাঁস খাদ্য লাগে আপনার 15 কেজি 100 হাঁসে, কথার কথা 100 একটা হাঁসের খাবার 150 গ্রাম, তাহলে 100 হাঁসের জন্য 15 কেজি খাবার। সে 7 কেজি খাবার কিনে আনুক আর 7 কেজি খাবার নিজে তৈরি করুক, ওটা তো সেভ হলো, তাহলে সেভ হচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা। তখন গিয়ে বলা যাবে যে হাঁসে প্রচুর লাভ, অনেক লাভ হয়, তখন এই কথাটা তখন রাইট হবে। আর তাছাড়া যদি স্বাভাবিকভাবে যদি কেউ শুধু কিনে খাওয়ায়, শুধু ফিড খাওয়ায়, মানে রাজকীয়ভাবে যদি পালে, তারপরও হাঁসের লাভ আছে, তবে তেমন বেশি না। তাতে কেমন আমরা যে 5-7 হাজার টাকা পার ডে শুনি, আপনি আসলে কত পাইছেন? 1000 হাঁস পালন করে কেমন পাইছেন? আমরা এই শুধু রাজকীয়ভাবে যদি খাওয়াই, শুধু কিনা খাবার যদি খাওয়াই, তাহলে আমাদের এই কর্মচারী, আমাদের খাবার বাবদ সব কিছু বাদ দিয়ে আমাদের পার ডে 1000 হাঁসে আমাদের প্রায় 3-4 হাজার টাকার মতো থাকে, 3 থেকে 4 হাজার টাকা। কেন লস খায়? লস খায় এই জন্যে, ডিমের হাঁসে সবচেয়ে বেশি লস খায় দুইটা মারাত্মক ভুল করার কারণে। দুইটা ভুল মারাত্মক ভুল। কেমন? এটা হলো গিয়া, ডিমের হাঁসকে আপনার মাত্রা অতিরিক্ত খাবার দেওয়া বা অথবা যে খাবারের যে চাহিদা আছে কম দেওয়া। যেমন 100 হাঁসের খাবার লাগে 15 কেজি, সে খাবার দিয়ে রাখছে 30 কেজি। এখন বললেন ভাই যে 30 কেজি খাবার দিচ্ছেন তো ডিম দিয়ে বেশি দেওয়ার কথা। এখন না, যেটা তার খাবার লাগবে 15 কেজি দিতে হবে 100 হাঁসে। 30 কেজি দিলে ক্ষতিটা কি? 30 কেজি দিলে খাবার সে বেশি খাচ্ছে এবং তার পেটে চর্বি হয়ে যাবে।
আর চর্বি হয়ে গেলে ডিম ভালো দেবে না। ডিম ভালো দিবে না, ডিম কমায় দেবে। আর যদি কম দেয় এর থেকে তাহলে সমস্যা, ডিম কম দিবে। এই যে একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে গিয়ে হাঁসকে রাইট টাইমে আপনার খাবার দিতে হবে। এক্স্যাক্টলি টাইমে খাবার দিতে হবে। যেমন সকাল 8টায় খাবার দিল, প্রতিদিন সকাল 8টায় খাবার দিতে হবে। বিকাল 4টায় খাবার দিল, প্রতিদিন বিকাল 4টায় খাবার দিতে হবে। যদি টাইম উলট পালট করে, মানে টাইম যদি আপনার চেঞ্জ করে, প্রতিদিন এক টাইম দিল আর আরেকদিন আরেক টাইমে দিল, তাহলে ডিমের পার্সেন্টও কি দিন দিন কমতে থাকবে। মাদ্রাসা থেকে কেন আপনি এই খামারের প্রজেক্টে আসলেন? আসলে আমি ঢাকা শিক্ষকতা করি, ঢাকা উত্তরায়। এবং খামার আসি বলতে এই খামারটা আমাদের পারিবারিক সূত্রে এই খামার। আচ্ছা অর্থাৎ আমার বাবা থেকে এটা, আমার বাবা এটা করছে, এটা 1990 সাল থেকে। এবং আমাদের এই হ্যাচারি, আমাদের খামার, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং লাইসেন্স প্রাপ্ত। তো যেহেতু এই আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছিল যে আমি শিক্ষক হই বা যে কোনো প্রফেশনালে যাই, আমি ব্যবসা করব। আর সেই ব্যবসাটা হবে এগ্রিকালচার নিয়ে। তো সেই যেহেতু এটা এগ্রিকালচারের ভিতরেই পড়ে, হাঁস এবং হাঁসের হ্যাচারি আর বিশাল একটা প্রজেক্ট এটা, এই জন্য এখানে আসা। আর তাছাড়া শিক্ষকতার পাশাপাশি আমার এই নিজে কাজ করা, এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে গিয়ে আমি এই যাবৎ পর্যন্ত আমি প্রায় লক্ষাধিক মানুষকে, নারী পুরুষকে আমি উদ্যোক্তা বানাইতে পারছি। উদ্যোক্তার উপলক্ষে আপনি এই হাঁস পালনের ব্যাপারে ছোট্ট একটা তথ্য দিন। নতুন বা পুরাতন যারা আছেন, আপনারা নির্দ্বিধায় হাঁসের কামার করতে পারেন, প্রচুর লাভ আছে। তবে একজন ভালো মানুষের এবং জাননেওয়ালার, যারা এই বিষয়ে ভালো দক্ষতা রাখে, এদের গাইডলাইন অবশ্যই নেবেন। হুট করে শুরু করে দেওয়া যাবে না। অবশ্যই ভালো দক্ষ লোকের গাইডলাইন নেবেন। এবং সরকারও দেখা যায় যুব উন্নয়ন আছে, প্রাণী সম্পদ অফিস আছে, এদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে পারবেন, নিয়ে তারপর হাঁস পালন শুরু করেন। এবং যারা আমার মতন বা আমার থেকে আরও বিজ্ঞ লোক আছে, এদের সাথে কি সাজেশন নেবেন এবং পরামর্শ নিয়ে হাঁসের কামার করবেন। ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক পরিষেবা সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।